নমস্কার, গোপা গঙ্গোপাধ্যায়। এখন তো সাঁঝবেলা, সন্ধে নেমেছে, আঁধার নেমেছে পৃথিবীতে। যদিও আঁধারকে আমি ভালোবাসি না, আলোটাই ভালো লাগে। তবে জ্যোৎস্না আমার বড় প্রিয়। অনেকদিন আপনাদের সঙ্গে কোনো কথা হয়নি। আড্ডার মধ্যে আজকে পশ্চিমবঙ্গে অনেক কিছু ঘটছে। নতুন সরকার, নতুন নতুন প্রকল্প, নতুন নতুন ভাবে খামতি জায়গাগুলোকে ধরে একটার পর একটা রেকটিফিকেশনের চেষ্টা করছেন। এই কাজগুলোকে নিয়ে সত্যি আমরা এতদিন ধরে যা চেয়েছে তার মধ্যেই ঘুরছি। ভালো লাগার ভীষণ বিষয়। খারাপ একটা জায়গায় লাগছে, সরকার ওরিয়েন্টেড নয়। বিগত সরকারের আমলে পশ্চিমবঙ্গ ধসেছে, চুরি হয়েছে, জাত পাত ধর্ম নিয়ে ক্রমাগত ওই হেরে যাওয়া তৃণমূলের বিদ্বেষ ছড়িয়ে যাওয়া তৃণমূলের নেতাদের পশ্চিমবঙ্গের মূলগত পরিবেশকে নষ্ট করেছে। মানুষের মনের মধ্যে একটা বাংলাদেশীয় হিন্দু মুসলিমদের মধ্যে যে মনোভাব তৈরি হয়, পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যেও সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। নতুন সরকার এটা কাটাবার চেষ্টা করছেন, কিন্তু এত কিছু দুর্নীতি, এত কিছু নোংরামি, এত নারী ধর্ষণ, এত কিছু মধ্যে সবচেয়ে বড় কথা হলো পশ্চিমবঙ্গের মৌলিক যে নীতিগত দিক ছিল বাঙালির, সেটা সম্পূর্ণভাবে কি করে যে ওনারা বামপন্থীদের, সত্যি কথা বলতে কি বামপন্থী শাসন যতদিন ছিল এভাবে নষ্ট কখনো হয়নি, এত নষ্ট হয়নি। ৩৪ বছরের অপশাসনে বামপন্থী নেতাদের শেষের দিকে এক একজন করে প্রিয় মহিলা ছিলেন, তাদের মধ্যে সীমাবদ্ধ। এভাবে স্কুলে, কলেজে, ক্লাবে, যেখানে যা যাচ্ছে, পার্টি অফিসে 5 স্টার মডেলে বাথরুম আর একটা করে বেডরুম। সিনেমা জগতের একজন ছোট কর্মী মহিলা বলছেন স্বরূপ বিশ্বাসের প্রতিদিন একটি করে, প্রতি সপ্তাহে একটি করে নতুন নতুন মেয়ে লাগতো, সেটা সাপ্লাই হতো সিনে জগৎ থেকে। যারা পয়সা দিয়ে অভিনয় করতে সক্ষম ছিল না, অভিনয় করার শখ আছে কিন্তু পয়সা দেওয়ার মতো পয়সা নেই তাদের, তাদের বিছানায় কম্পেনসেট করতে হয়েছে। কাদের কাদের সঙ্গে সেটা উনিও ভেঙে বলেননি, আর ভেঙে বললেও আমি আপনাদের সঙ্গে আলোচনায় বসতাম না। এই তৃণমূলের আমলে আর কত দেখবো? সুরুচি সংঘ, সুরেন্দ্রনাথ কলেজ, জানেন ওই কলেজের ছাত্রী আমি। সুরেন্দ্রনাথ কলেজ পড়লে মনের ভেতরটা যেন হাকুপাকু করে ওঠে আনন্দে। কলেজ লাইফ কি আনন্দের জায়গা না? সেই 19-20 কলেজ লাইফ। তিনটে চারটে বছর পড়েছি তো ওখানে, 3টে বছর সেই কলেজ লাইফ, 3টে বছরের, সেইটা কি করে বলবো। ওখানে কি ভালো ভালো আমাদের শিক্ষক পেয়েছি, ডিজি স্যার,
চিত্তরঞ্জন মাইতি, দিলীপ গুপ্ত, আরো স্যার ম্যাডামরা আছেন, ডিকে ম্যাডাম। আহ, কি ক্লাস করাতেন, কি ভালো পরিবেশটা, কি সুন্দর কি সুন্দর ক্যান্টিন। আমি তো একটু গল্প লিখি, আমার অনেক কটা গল্পে এইসব স্যার, এই ক্যান্টিনটা, আমাদের কমন রুমটার কথা বারংবার ঘুরে ঘুরে এসেছে ভালো লাগার জায়গা থেকে। আজকে কি দেখছি, আমার আপনার মেয়েরা কলেজ যাচ্ছে, ছেলেরা কলেজ যাচ্ছে। মা সরস্বতী আরাধনা, পীঠস্থান হলো স্কুল কলেজগুলো। এক্ষেত্রে ধর্ম নয়, এক্ষেত্রে বিদ্যার সঙ্গে বিদ্যার দেবীর যোগ হলো অনিয়ন্ত্রিত। যে পড়াশোনার মধ্যে থাকবে তিনি সরস্বতীর বকলমে আরাধনা করছেন। এটাই তো আমাদের হিন্দু ধর্মের কনসেপ্ট। তাহলে সেই জায়গাটাকে, সবচেয়ে পবিত্র নির্মল জায়গাটাকে কিভাবে, একটা মন্দির, স্কুল কলেজ তো একটা ছেলে মেয়েদের জীবনে মন্দির, মন্দিরটাকে কিভাবে কলুষিত করা হচ্ছে বলুন তো। কি দেখছি আমরা, আমরা কি সমাজে ছিলাম। বাঙালি জানতে পারিনি যে ভেতরের ঘুণটা কত, ঘুণ বলবো না, এটা হলো যক্ষা কিংবা ক্যান্সার। ভেতরে ভেতরে কতটা আমাদের খেয়ে ফেলছিল প্রত্যেক দিন, আমরা সবটা টেরও পাইনি। টের পেয়েছে কারা? আমাদের বাচ্চারা। আমাদের বাচ্চারা না পেলেও আমার বাচ্চারা তো বড়ই হয়ে গেছে, এই নোংরা সময়ের বাইরেই বড় হয়েছে। তারপরে যে বাচ্চারা, আমাদের উত্তর প্রজন্মরা, মা কত আশা ভরসা নিয়ে কলেজে পাঠিয়েছে, দুটো ক্লাসের মাঝখানে একটা গ্যাপ পিরিয়ড, মানে কি ভীষণ ভালো লাগা, কমন রুমে বসে গান, আড্ডা, ঠাট্টা, ইয়ার্কি, সারাদিনের অক্সিজেনটা নিয়ে বাড়িতে ফেরা, এটুকুই তো। সেখানে চলে এসছে বেডরুম, 5 স্টার মডেল, আয়েশ, নোংরা মধুচক্র, ক্লাব। ক্লাব বললে কিরকম লাগে না? ক্লাবটা হলো যৌবনের যেন পতাকা, ধ্বজা। যৌবন মানেই ক্লাব। সেই ক্লাবটা কত কলুষিত, বিদ্যাস্থান কলুষিত, ক্লাব কলুষিত, বিদ্যালয় কলুষিত। পাওয়া গেল তো বিদ্যালয়ে অত বড় সড়ো মাপের না হলো, ছোটখাটো করে, যেসব ছাত্রীরা ওখানে বলি হয়েছে, যেসব মেয়েদের ওখানে যেতে হয়েছে, বলুন তো। বাবা মার আত্মীয় স্বজনের কাছে কিছু বলতে পারিনি ওরা, হয়তো বন্ধু বান্ধবের কাছেও কিছু বলে উঠতে পারেনি। কি ভীষণ কষ্ট ওদের ভিতরে হয়েছে। তবে আমাদের উত্তর প্রজন্মে একটা জিনিস হয়েছে, আমি দেখি রাস্তাঘাটে আত্মীয় স্বজনের মধ্যে মানুষের, মেয়েদের, ছেলেদের যেন ক্রমবর্ধমান চাহিদা। এই চাহিদার মধ্যে দিয়ে তো আমরা বড় হইনি। আমাদের চাহিদাগুলো ছিল খুব ছোট্ট ছোট্ট। একটা আম কেটে 4 জন নুন দিয়ে মেখে খেলেই চাহিদা পূরণ হয়ে যেত, একটা কামরাঙার মধ্যে চাহিদা পূরণ হয়ে যেত। তারপরে আমার ছেলে মেয়েদের বেলায় দেখেছিলাম তার চেয়ে একটু বেশি, পড়তে গিয়ে কুলের আচার, কখনো কখনো বন্ধুদের সঙ্গে একটু একটু এটা ওটা টুকটাক খাওয়া দাওয়া। আর আমি ভীষণ এইসব ব্যাপারে মানে বাজে মা, সবসময় ওদের পিছনে পড়ে থাকতাম, পড়তে গেলেও গোয়েন্দাগিরি করতাম,
স্কুলে গেলাম, সঙ্গ ছাড়িনি। আমি বুঝিনি, তবু দেখেছি অনেক ফ্যামিলিতে ক্লাস 10 পাশ করার আগেই ফোনটা ধরিয়ে দেওয়া হয়েছে। আমার বাচ্চাদের আমি যদিও দেইনি কলেজ যাওয়ার আগে। যাই হোক, এখন তো বোধহয় 6, 7, 5 থেকেই একটা ফোন ধরিয়ে দেওয়া হচ্ছে। ফোনে সিম ভরা, নেট কার্ড ভরা, সেখানে কত না বললেও আপনারা সব জানেন। আমাদের যে সোশ্যাল মিডিয়াটা, সেটা ভালোভাবে ইউজ করলে, গুগল খুললে কত না জ্ঞান। আমি তো অর্ধেক পড়াশোনা গুগলে করি। বই খুলতে ইচ্ছে করলো না মাঝখানে, গুগলে পিডিএফ বার করে পড়ে নিলাম। কিন্তু অনেকে তো আবার সেই ফোন থেকেই 11 বছরের বাচ্চাটা বাজে ছবি দেখে, সেগুলো তো জানি আমরা। প্রথম তো ঘরের ভেতর থেকে দোষটা হয় ওদের লোভটাকে, লোভী মনটাকে বাড়িয়ে দিচ্ছে আমাদের সমাজ। 10টা ক্লাসের মেয়ের হাতে যখন মোবাইল ফোন থাকে, 11তম মেয়েটি মা বাবাকে বাধ্য করে তার হাড় ভাঙা পরিশ্রমের সব টাকাটা দিয়ে মেয়ের এই ছেলের এই আবদারটা মেটাতে। বাবা মাদের রুখে দাঁড়ানোর দরকার এক্ষেত্রে। বাবা মাদের ল্যাক অফ, কি বলবো, বাবা মাদের অনেক নেগলিজেন্সি আছে। ল্যাক অফ নেগলিজেন্সির জন্য এই জিনিসগুলো তৈরি হয়। আরো কঠিন হাতে ধরতে হবে। আমি তো চাই, শুভেন্দুবাবু আজকে বলেছে পুরোনো নিয়মগুলো ফিরে আসবে। ভর্তি হতে পরীক্ষা দিতে হবে, হাফ ইয়ারলি হবে, অ্যানুয়াল পরীক্ষা হবে। আহা, ভাবলেই আনন্দ হচ্ছে। গুরু মশাইয়ের হাতে বেদ। আরে দিদিমণি, মাস্টারমশাইদের হাতে বেদ না থাকলে হয়? হ্যাঁ, পড়া না পারলে, দুষ্টুমি করলে, হাত পাতলে একটা বেতের বাড়ি পড়লে সিধে হয়ে যেতাম আমরা। ফরেন কালচার এনে বসিয়ে দিলেই তো আমরা ফরেনের হয়ে যাই না? ও দেশের রাস্তায়, আমেরিকা, ফ্রান্স, লন্ডন, এই সমস্ত দেশের রাস্তায় 12-13 বছরের ছেলেরা গাঁজায় হেরোইন টেনে ঢুলতে থাকে দিবারাত্র। দেখুন, আমি এই দেশগুলোতে যাইনি, কিন্তু যারা থাকেন, যান, ওই যে স্বামী স্বরূপ্রিয়ানন্দজি মহারাজ মাঝে মাঝে তার স্পিচে বলেন আমেরিকার অবস্থা, শুনি। ইয়াঙ্কি কালচার এনে দিলে সমাজটা যেরকম ধসে যায়, এগুলো আলাদা প্রশ্ন। কিন্তু যে মেয়েদের এই নেতা কোটি কোটি টাকা উঠতো প্রতি বছর, মেধাভিত্তিক তো ভর্তি হয়নি। যে মেয়েটার বাবা টাকা দিতে পেরেছে, ছেলেটার বাবা টাকা দিতে পেরেছে, তার কলেজগুলোতে ভর্তি হয়েছে। টাকা, কোটি কোটি টাকা, তার সঙ্গে ভোগ, বিদ্যাস্থানে ভোগ। ছি, কি করে গেলেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তার চেলা চামুন্ডারা, কি করে গেলেন? উনি নিজে একটা ভালো করে সংস্কৃত শ্লোক বলতে পারতেন না। সরস্বতীর মন্ত্রটা উনি বলতে পারেন না, বলবেন কি করে? সরস্বতী ওনার গলাটা টিপে ধরে রেখেছিলেন। এই নোংরা কথাগুলো আমরা তখন জানতাম না, তাই বুঝতে পারিনি কেন। যাই হোক, একটার পর একটা নোংরা পাক উদ্ঘাটন হচ্ছে। আশা রাখি সব ক্লিন আপ হবে, পরিষ্কার হয়ে আবার আবার সরস্বতীর প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে। বাঙালির জীবনে সত্যিকারের সংস্কৃতি, সত্যিকারের বিদ্যা চর্চা, সত্যিকারের সাহিত্য প্রবণতা। বুক ফেয়ারে
গেলে ফুড ফেয়ার মনে হয়, বুক ফেয়ার মনে হয় না। এই কালচার গুলো আগে ছিল না। আমরা যখন যেতাম বুক ফেয়ারে, সেটা ফুড ফেয়ার ছিল না, খাবার নিয়ে যেতে হতো ছোটবেলায়, বাবা নিয়ে যেতেন আমাদের নিয়ে যাওয়ার সময়। তখন ফটিলিমি মাঠে হতো, আমরা ঘাসের উপর কাগজ পেতে বসে, কখনো শতরঞ্জি পেতে বসে খাবার খেয়ে, জল খেয়ে আবার স্টলে স্টলে ঘুরেছি। সেই দিনগুলো যদি ফেরানো যায় না, আমাদের ঘরের ছেলেমেয়েরা বিশ্বাস করুন ভীষণ ভীষণ ভালোবাসবে। বাঙালিকে বাঁচতে হবে সাহিত্য, সংস্কৃতি, মনস্কতা নিয়ে, বিদ্যা নিয়ে। আইএএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সমাজসেবী, যাই হন না কেন, আগে এগুলো থাকতে হবে, তারপরে আপনার ডিগ্রিটা। তাহলে আর মায়েরা ঘরে কাঁদবে না, স্ত্রীরা উপেক্ষিত হবে না। যাদের প্রতি সপ্তাহে একটা করে মেয়ে পাল্টাতে হতো, তাদের প্রত্যেকের বিবাহিত জীবন। তাদের স্ত্রীদের অবস্থা ভাবুন, তাদের সন্তানদের অবস্থা ভাবুন। তারা হয়তো মুখে কিছু না বললেও ভেতরটা তাদের কবেই মরে গেছে, আর বাঁচার ইচ্ছে ছিল না। বাঁচা যায় নাকি এত নোংরা পাকের সঙ্গে? পাকে যদিও পদ্ম ফোটে, তৃণমূলের পাকে পদ্ম ফোটেনি, শালুক ফোটেনি, ঘেটু ফুটেছে কিনা তাও জানি না। মনে হয় কোনো ফুলই ফোটেনি, ঘাস ফুল ছাড়া। নমস্কার। আমার সঙ্গে এই আড্ডাটুকু দিয়ে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্ট তো করছেন না আপনারা, তবু কমেন্টে লাইক করবেন, শেয়ার করবেন, এইগুলো অনুরোধ রেখে আমি শেষ করছি। খুব মনটা খারাপ ছিল, একটু ভাগ করে নিতে পেরে ভালো লাগছে। রাখছি। শুভ সন্ধ্যা।